টিউটোরিয়াল চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। এর আগের ক্লাসে আমি বোরের পরমাণু মডেল সম্বন্ধে আলোচনা করেছিলাম। আজকের ক্লাসে দেখব এই পরমাণু মডেলটির সাফল্য কী, এর কি কোনো ত্রুটি আছে, যদি থাকে তাহলে সেগুলি কি কি। এছাড়াও বোর তত্ত্বের সাহায্যে হাইড্রোজেন পরমাণুর বর্ণালীকে কিভাবে ব্যাখ্যা করা যায়। তাহলে চলো শুরু করছি আজকের ক্লাস। আমরা সবার প্রথমে বোর তত্ত্ব দ্বারা হাইড্রোজেনের বর্ণালীর ব্যাখ্যাতে যাব। সায়েন্টিস্ট বোর কিভাবে হাইড্রোজেনের বর্ণালীকে ব্যাখ্যা করেন। আমরা আগে দেখে এসেছি যে হাইড্রোজেনের পারমাণবিক বর্ণালীতে মোট 6টি সারির সন্ধান পাওয়া গেছে। এই 6টি সারি কি কি না লিম্যান, বামার, প্যাসেন, ব্রাকেট, ফুন্ড এবং হামফ্রিস। সাধারণ অবস্থায় হাইড্রোজেন পরমাণুতে আবর্তনশীল ইলেকট্রনটি সর্বনিম্ন শক্তিস্তর অর্থাৎ n=1 এই শক্তিস্তরে থাকে। এই এক নাম্বার শক্তিস্তরে সাধারণ অবস্থায় ইলেকট্রনটা থাকছে। এই 1 নাম্বার শক্তিস্তরটাকে বলা হয় ভূমিস্তর। এখন বাইরে থেকে যদি কোনো শক্তি প্রয়োগ করা হয়, শক্তি বলতে যেমন তাপ বা আলো, এই বাইরে থেকে শক্তি প্রয়োগ করলে পরমাণুটি ওই শক্তিটাকে শোষণ করবে। তাহলে ওই শক্তিটাকে শোষণ করে পরমাণুটি উত্তেজিত অবস্থায় পৌঁছাবে। অর্থাৎ এই উত্তেজিত অবস্থায় পরমাণুটি এলে তখন ওই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটি রয়েছে সেই ইলেকট্রনটি উচ্চতর শক্তি বিশিষ্ট, অর্থাৎ n=2, 3, 4, 5 যে কোনো শক্তিস্তর, এগুলো সবই উচ্চতর শক্তিস্তর। কারণ n=1 এটা হচ্ছে ভূমিস্তর, এর থেকে উপরে যে কক্ষগুলো রয়েছে বা যে স্তরগুলো রয়েছে প্রত্যেকটাই হচ্ছে উচ্চতর শক্তিস্তর। এখন পরমাণুটা যদি উত্তেজিত অবস্থায় চলে যায় তখন ওই পরমাণুর মধ্যে যে ইলেকট্রনটা রয়েছে সেই ইলেকট্রনটা ভূমিস্তর থেকে উচ্চতর যে কোনো শক্তিস্তরে পৌঁছে যাবে। এখন ধরো বাজারে গিয়ে আমি একটা মাত্র হাইড্রোজেন পরমাণু কিনতে পারি না, কারণ সামান্য পরিমাণে একটা হাইড্রোজেন গ্যাসের মধ্যেও অসংখ্য পরমাণু রয়েছে। অর্থাৎ ভিন্ন ভিন্ন পরমাণুর এই ইলেকট্রনগুলো ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে উন্নীত হবে বা ভিন্ন ভিন্ন শক্তি স্তরে পৌঁছে যাবে। ধরো স্বাভাবিকভাবে তোমরা সবাই ক্লাস 11-এ পড়ছো, তোমাদের বয়স ধরে নিলাম রাফলি প্রত্যেকের 17 ইয়ার্স অর্থাৎ 17 বছর বয়স। অর্থাৎ প্রত্যেকের বয়স প্রায় একই এবং প্রত্যেকের ক্লাসও একই। এই অবস্থায় তোমাদেরকে রসগোল্লা খেতে দেওয়া হলো। সবাই কি সমান পরিমাণ রসগোল্লা খেতে পারবে? কেউ একটা খাবে, কেউ দুটো খাবে, কেউ 8টা 10টা খাবে। অর্থাৎ সবাই হাইড্রোজেন পরমাণু বা সব ইলেকট্রনগুলোই হাইড্রোজেন পরমাণুরই ইলেকট্রন, কিন্তু যখন শক্তি প্রয়োগ করা হচ্ছে, ওদেরকে খেতে দেওয়া হচ্ছে, সবাই কিন্তু সমান পরিমাণ খাবে না। অর্থাৎ যখন হাইড্রোজেন পরমাণুগুলির উপরে তাপ বা আলো ফেলা হলো, অর্থাৎ হাইড্রোজেন পরমাণুগুলি তাপ বা আলোর মতো এই শক্তিকে শোষণ করলো, তখন ওই পরমাণুগুলির মধ্যে যে ইলেকট্রনগুলি রয়েছে, অর্থাৎ প্রত্যেকটি হাইড্রোজেন পরমাণুতে যে ইলেকট্রন রয়েছে সেই ইলেকট্রন শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে পৌঁছে যাবে। যেহেতু অল্প পরিমাণ হাইড্রোজেন গ্যাসের মধ্যেও অসংখ্য হাইড্রোজেন পরমাণু আছে, সেই হাইড্রোজেন পরমাণুগুলোর মধ্যে
তার মানে অসংখ্য ইলেকট্রনও রয়েছে। তাহলে ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণুর ইলেকট্রনগুলো ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে পৌঁছে যাবে। এই অবস্থায় যদি বাহ্যিক শক্তিটাকে, বাইরে থেকে যে শক্তিটাকে প্রয়োগ করেছিলাম, যদি সেই শক্তির উৎসটাকে সরিয়ে নিই, তাহলে কি হবে? না, হাইড্রোজেন পরমাণুগুলোর ইলেকট্রনগুলো বিভিন্ন শক্তি স্তরে পৌঁছে গেছিল। শক্তিটাকে সরিয়ে নিলাম, কি হবে? সবাই ফিরে আসবে। এখন যেহেতু সবাই বিভিন্ন পরিমাণ শক্তি শোষণ করেছিল, তাই সবাই কিন্তু 1 নম্বর কক্ষেতেই বা ভূমিস্তরেই ফিরে আসবে না। যেহেতু ওদের শোষণের পরিমাণ, অর্থাৎ শক্তি শোষণের পরিমাণ ভিন্ন ছিল, তাই ওরা ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি নির্গত করবে এবং ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি নির্গত করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে ফিরে আসবে। ইলেকট্রনগুলো যখন সমস্ত যে কোনো উচ্চ শক্তি স্তর থেকে 1 নম্বর শক্তি স্তরে বা n=1 ফিরে আসবে, তখন তার জন্য যে লাইনটি পাবো বা যে সারিটি পাবো সেটাকে বলবো লিম্যান সারি। যদি 2 নম্বর শক্তি স্তরে ফিরে আসে, তখন তাকে বলবো বামার, 3 নম্বরে এলে প্যাসেন, 4 নম্বরে ব্রাকেট, 5 নম্বরে ফুন্ড, 6 নম্বরে হামফ্রিস। অর্থাৎ 1 নম্বরে যে আসছে, দেখো 1 থেকে 2, 3, 4, 5 প্রত্যেকেই এর থেকে উচ্চতর শক্তি স্তর। অর্থাৎ যে কোনো শক্তি স্তর থেকে যদি 1 নম্বরে ফিরে আসে, তার জন্য যে রেখাটি আমি পাবো সেটি হচ্ছে লিম্যান সারি। অর্থাৎ 1 নম্বরে যখন ইলেকট্রনগুলো ফিরে আসছে, তখন আমরা লিম্যান সারির বর্ণালী পাবো। একই রকমভাবে যখন যে কোনো উচ্চ শক্তি সম্পন্ন শক্তি স্তর থেকে যখন 2 নম্বরে ইলেকট্রনগুলো ফিরে আসছে, তখন আমরা বামার সারির বর্ণালী পাব। এইভাবে আমরা প্যাসেন সারির বর্ণালী, ব্র্যাকেট সারির বর্ণালী, ফুন্ড সারির বর্ণালী এবং হামফ্রিস সারির বর্ণালী পাওয়া যায়। একটা প্রশ্ন মনের মধ্যে হচ্ছে যে ইলেকট্রনগুলো শক্তিটাকে ছেড়ে দিল, এই যে শক্তিটা যে ছাড়ছে, সেই শক্তিটা কিভাবে নির্গত হচ্ছে? একটা কম্পাঙ্কের আকারে বিকিরণ হয়। তাহলে বিভিন্ন কম্পাঙ্কের উপরে নির্ভর করছে বিভিন্ন আলোর বর্ণ। অর্থাৎ এই বর্জিত শক্তি যখন বিভিন্ন কম্পাঙ্কের আকারে বিকিরণ হচ্ছে, ঠিক তখনই আমি কিন্তু বর্ণালীর রেখাগুলি পাচ্ছি। তাহলে পুরো ব্যাপারটা যদি আমি একটু ক্লিয়ার করে বলি একসঙ্গে, অর্থাৎ এক কথায় যদি বলি, তাহলে এটাই বোঝাবে যে নিম্ন শক্তি স্তরে থাকাকালীন, অর্থাৎ পরমাণুটি যখন নিম্ন শক্তি স্তরে আছে, এই অবস্থায় তার উপরে আলো বা তাপ শক্তি প্রয়োগ করা হয়। পরমাণুটি ওই তাপ বা আলোক শক্তিটাকে শোষণ করলো এবং উত্তেজিত অবস্থায় পৌঁছালো। এই অবস্থায় ওই পরমাণুটির ইলেকট্রনও উচ্চ শক্তি সম্পন্ন যে কোনো শক্তি স্তরে পৌঁছে যাবে। এখন সামান্য পরিমাণ হাইড্রোজেন গ্যাসের মধ্যেও যেহেতু অসংখ্য হাইড্রোজেন পরমাণু থাকে, তাই সেই ভিন্ন ভিন্ন হাইড্রোজেন পরমাণুর ভিন্ন ভিন্ন ইলেকট্রন বিভিন্ন পরিমাণ বা ভিন্ন ভিন্ন পরিমাণ শক্তি শোষণ করে ভিন্ন ভিন্ন শক্তি স্তরে পৌঁছে যাবে। এখন যদি আমি সেই শক্তির উৎসটাকে সরিয়ে নিই, তাহলে ওই ইলেকট্রনগুলি পুনরায় নিম্নতর শক্তি বিশিষ্ট যে কোনো কক্ষপথে ফিরে আসবে এবং ফিরে আসার সময় তারা শক্তিটাকে বিকিরণ করবে। সেই বিকিরিত শক্তি কম্পাঙ্কের আকারে বিকিরিত হবে, হয়ে এক একটা বর্ণালীতে রেখার আকারে দেখা যাবে। এইভাবে আমি এক একটা বর্ণালী পাই। তাহলে বিভিন্ন
কক্ষেতে ফিরে আসা অনুযায়ী এক একটা কিন্তু বর্ণালী রেখা আমি পাচ্ছি। 1 নম্বর কক্ষে এলে লিম্যান, 2 নম্বরে বামার, তারপর প্যাসেন, ব্র্যাকেট, ফুন্ড, হামফ্রিস, এইভাবে আমি এক একটা সারি পাচ্ছি। তাহলে বোঝা গেল যে হাইড্রোজেন পরমাণুতে একটা মাত্র ইলেকট্রন থাকলেও কিন্তু আমরা তার জন্য অনেকগুলি রেখা পেতে পারি। নেক্সট আসবো বোরের পরমাণু মডেলের সাফল্য। এর আগে অবধি আমরা রাদারফোর্ডের পরমাণু মডেল পড়েছিলাম, যেখানে রাদারফোর্ড পরমাণুর স্থায়িত্বের ব্যাপারে ঠিক বলতে পারেনি। অর্থাৎ উনি বলেছিলেন যে নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রনগুলো যখন ঘুরবে তখন সবসময় কিন্তু ইলেকট্রনটা শক্তি বিকিরণ করবে বা শক্তি নির্গত করবে, যার ফলে ইলেকট্রনটা নিউক্লিয়াসে গিয়ে আছড়ে পড়ার একটা সম্ভাবনা ছিল, যেখানে পরমাণুর অস্তিত্বটাই নষ্ট হয়ে যাবে। কিন্তু সায়েন্টিস্ট বোর বললেন যে না, ইলেকট্রনগুলো ঘোরার সময় কোনো রকম কোনো শক্তি বিকিরণ করবে না। অর্থাৎ পরমাণুর স্থায়িত্ব সম্বন্ধে একটা যুক্তি উনি দিলেন। অর্থাৎ বোরের পরমাণু মডেল থেকে আমরা পরমাণুর স্থায়িত্ব সম্পর্কে ব্যাখ্যা পেলাম। 2 নম্বর পয়েন্ট, বোরের পরমাণু মডেলের সাহায্যে আমরা এক ইলেকট্রন বিশিষ্ট যে কোনো সিস্টেমের বর্ণালী সম্পর্কে একটা ব্যাখ্যা পাওয়া গেল। এবং 3 নম্বর পয়েন্ট, বোরের পরমাণুবাদের সাহায্যে বা বোরের পরমাণু মডেলের সাহায্যে আমরা হাইড্রোজেন বা হাইড্রোজেনের মতো যাদের একটি মাত্র ইলেকট্রন আছে সেই সমস্ত পরমাণুর প্রথম কক্ষপথের ব্যাসার্ধ নির্ণয় করতে পারলাম। এখান থেকে মুখ্য কোয়ান্টাম সংখ্যারও ধারণা আমরা পেয়েছি। এছাড়াও ইলেকট্রনটা যে কক্ষপথে ঘুরছে সেই ইলেকট্রনটার শক্তি আমরা নির্ণয় করতে পেরেছি। অর্থাৎ আবর্তনশীল ইলেকট্রনের শক্তি আমরা নির্ণয় করতে পারলাম বোরের তত্ত্বের সাহায্যে। এবং সেই ইলেকট্রনটা কতটা গতিবেগে যাচ্ছিল, কতটা গতিবেগে আবর্তন করছিল, সেই আবর্তনশীল ইলেকট্রনটার গতিবেগও আমরা নির্ণয় করতে পেরেছি বোরের তত্ত্বের সাহায্যে। এই গেল বোরের পরমাণু মডেলের সাফল্য। তাহলে এই পরমাণু মডেলের সাফল্য তো অনেক কিছুই পেলাম, কোনো কি ত্রুটি আছে? অবশ্যই আছে। ত্রুটি কোথায় রয়েছে? সবার প্রথম বলবো, এই পরমাণু মতবাদটি শুধুমাত্র একটি ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের ক্ষেত্রেই প্রযোজ্য। অর্থাৎ 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণুর ক্ষেত্রে এই মতবাদটি কোনোভাবেই প্রযোজ্য নয়। অর্থাৎ ভালো করে বলতে পারি যে এই মতবাদের সাহায্যে 2 বা ততোধিক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু বা আয়নের বর্ণালী সম্বন্ধে কোনো ব্যাখ্যা পাওয়া যায় না। এখন 1 ইলেকট্রন বিশিষ্ট পরমাণু কি কি হতে পারে? মনে হতে পারে এক ইলেকট্রন বিশিষ্ট পরমাণু মানে তো শুধু হাইড্রোজেন। না, হাইড্রোজেনের একটা ইলেকট্রন আছে, অবশ্যই ঠিক। হিলিয়াম এর কটা ইলেকট্রন? 2টো ইলেকট্রন, তো হিলিয়াম প্লাস করে দিই, একটা ইলেকট্রন। আবার লিথিয়াম 3টে ইলেকট্রন, লিথিয়াম 2 প্লাস করে দিই, তাহলে পুরো রইল একটা ইলেকট্রন। অর্থাৎ He প্লাস Li2 প্লাস এদের প্রত্যেকেই কিন্তু একটা মাত্র ইলেকট্রন আছে। এই 1 ইলেকট্রন বিশিষ্ট সিস্টেমের ক্ষেত্রেই বোরের তত্ত্বটি প্রযোজ্য। 2 বা ততোধিক ইলেকট্রন হয়ে গেলেই বোরের তত্ত্বটা আর প্রযোজ্য হবে না। দ্বিতীয় পয়েন্টে আসবো, ত্রুটির। পারমাণবিক বর্ণালীর একটা সূক্ষ্মতর গঠন হয়, যেটাকে আমরা বলি ফাইন স্ট্রাকচার, যেটা উচ্চ ক্ষমতা সম্পন্ন বর্ণালী বীক্ষণ যন্ত্রের সাহায্যেই দেখা যায় আর কি। কিন্তু বোরের তত্ত্বের সাহায্যে
সেই পারমাণবিক বর্ণালীর সূক্ষ্মতর গঠন ব্যাখ্যা করা যায় না। 3 নম্বর পয়েন্টে আসবো। বোরের তত্ত্ব জিমান ক্রিয়া অর্থাৎ জিমান এফেক্ট এবং স্টার্ক ক্রিয়া মানে স্টার্ক এফেক্ট এদেরকে ব্যাখ্যা করতে পারেনি। অর্থাৎ বোর তত্ত্ব জিমান প্রভাব এবং স্টার্ক প্রভাবকে ব্যাখ্যা করতে পারেনি। মনে হতে পারে যে জিমান প্রভাব বা স্টার্ক প্রভাব কি জিনিস? দেখো, একটা সুতো মানে প্যাঁচ দেওয়া থাকে, পাক খেয়ে থাকে সুতোটা বলে একটা সুতোকে আমি মোটা সুতো দেখি। এখন ওই সুতোটা যে পাকে আছে ওকে যদি একটু উল্টো পাকে ঘুরিয়ে দেওয়া হয়, দেখবে সুতোগুলো আরও কতগুলো সরু 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 সুতোয় ভেঙে যাচ্ছে। অর্থাৎ এটা যদি একটা মোটা সুতো হয়, ধরে নিলাম ধরো এরকম একটা পাক খাওয়ানো সুতো আছে, এই সুতোটাকে আমি উল্টো পাকে খুলে দিলাম, ঘুরিয়ে দিলাম, দেখবে আরও কতগুলো সরু 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 এরকম কতগুলো সুতো পাওয়া গেছে। অর্থাৎ একটা মোটা সুতো আরও কতগুলো সরু সরু সুতোর সমষ্টি। ঠিক সেই রকম একটা বর্ণালী রেখা, এই যে একটা মোটা বর্ণালী রেখা, সেই রেখাগুলো আরও কতগুলো সরু 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 কতগুলো রেখার সমষ্টি। যদি চৌম্বক ক্ষেত্রের প্রভাবে এইরকম একটা রেখা কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় ভেঙে যায়, তখন তাকে বলা হয় জিমান ক্রিয়া। এবং তড়িৎ ক্ষেত্রের প্রভাবে একই রকমভাবে যদি একটা বর্ণালীর রেখা কতগুলো সূক্ষ্ম সূক্ষ্ম রেখায় বিভাজিত হয় বা ভেঙে যায়, তখন তাকে বলা হয় স্টার্ক ক্রিয়া। এই জিমান ক্রিয়া এবং স্টার্ক ক্রিয়াকে সায়েন্টিস্ট বোর ব্যাখ্যা করতে পারেননি। নেক্সট আসবো, বোরের পারমাণবিক মডেল সম্পূর্ণরূপে দ্বিমাত্রিক অর্থাৎ 2 ডাইমেনশনাল। ত্রিমাত্রিক গঠন সম্বন্ধে অর্থাৎ পরমাণুর ত্রিমাত্রিক গঠন সম্বন্ধে বোরের মডেল কোনো রকম কোনো ব্যাখ্যা দিতে পারেনি। এই ত্রিমাত্রিক বলতে ব্যাপারটা হয়ে যাচ্ছে যেটা বোর তত্ত্ব শুধুমাত্র কক্ষের উপর ধারণা দিয়েছিলেন, কক্ষটা হচ্ছে দ্বিমাত্রিক। এখানে কক্ষক, সেই কক্ষকের কথা যেটা হচ্ছে ত্রিমাত্রিক, সেই কক্ষকের কথা কোনোভাবেই বলা হয়নি। নেক্সট পয়েন্ট, এটা খুব ইম্পর্টেন্ট পয়েন্ট, যে বোর তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে ব্যাখ্যা করতে পারেনি, বা বোর তত্ত্ব হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতিকে সরাসরি বিরুদ্ধাচরণ করেছেন। কিভাবে না, বোর তত্ত্ব একটা ইলেকট্রনকে কণা রূপে চিহ্নিত করেছেন। অর্থাৎ বোরের পারমাণবিক অর্থাৎ বোরের পরমাণু মডেল অনুযায়ী ইলেকট্রনকে কণা রূপে গণ্য করা হয়েছে। যদি ইলেকট্রন একটা কণা হয়, তাহলে একটা আবর্তনশীল ইলেকট্রনের যে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে তার কৌণিক ভরবেগ এবং তার কক্ষপথের ব্যাসার্ধ সঠিকভাবে নির্ণয় করা সম্ভব। কিন্তু হাইজেনবার্গ বলেন যে না, কোন একটা নির্দিষ্ট মুহূর্তে পরমাণুর মধ্যে ইলেকট্রনের মতো এই ক্ষুদ্র কণার সঠিক অবস্থান এবং তার ভরবেগ একসঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। এই জায়গাটাতেই অর্থাৎ বোর কণা হিসেবে কল্পনা করে কৌণিক ভরবেগ এবং কক্ষপথের ব্যাসার্ধ দুটোকেই একসঙ্গে নির্ণয় করছেন, এবং হাইজেনবার্গ বলছে যে না, এই দুটোকে কোনো একটা নির্দিষ্ট মুহূর্তে একসঙ্গে নির্ণয় করা সম্ভব নয়। ঠিক এই জায়গাটাতেই বিরুদ্ধাচরণ হয়েছে। আমরা হাইজেনবার্গের অনিশ্চয়তা নীতি পরের ক্লাসে আমরা পড়ব। এই গেল বেসিক্যালি বোরের পরমাণু মডেলের ত্রুটি। এরপর আমরা আসব যে রাদারফোর্ডের পরমাণু মডেলের সঙ্গে
এই বোর মডেলটার তুলনা। তুলনা মানে সাদৃশ্য এবং বৈসাদৃশ্য সেখানে দুটোই থাকবে। প্রথমে আমরা সাদৃশ্যতে আসি। রাদারফোর্ড এবং বোর দুজনেই একই কথা বলেছেন যে পরমাণুর সম্পূর্ণ ধনাত্মক আধান এবং ভর পরমাণুর নিউক্লিয়াসের মধ্যেই কেন্দ্রীভূত থাকে। সেকেন্ড পয়েন্ট, নিউক্লিয়াসকে কেন্দ্র করে এই যে ইলেকট্রনগুলো অর্থাৎ ঋণাত্মক আধান বিশিষ্ট ইলেকট্রনগুলো বিভিন্ন বৃত্তাকার কক্ষপথেই আবর্তন করতে থাকে। থার্ড পয়েন্ট, পরমাণুর বেশিরভাগ অংশটাই ফাঁকা। ফোর্থ পয়েন্ট, নিউক্লিয়াস এবং ইলেকট্রনের মধ্যে যে কুলম্বীয় আকর্ষণ বল, সেই কুলম্বীয় আকর্ষণ বলের মান আবর্তনশীল ইলেকট্রনটির কেন্দ্রাতিক বলের মানের সঙ্গে সমান হবে। এই কথাগুলো রাদারফোর্ড এবং বোর একই বলেছেন। নেক্সট আসবো আমরা বৈসাদৃশ্যতে। রাদারফোর্ডের পরমাণু মডেলটি সম্পূর্ণরূপে ক্লাসিক্যাল মেকানিক্সের উপর প্রতিষ্ঠিত। ক্লাসিক্যাল মেকানিক্স মানে হচ্ছে সনাতন বলবিদ্যা, কিন্তু বোরের পরমাণু মডেল অনুযায়ী এটি ক্লাসিক্যাল মেকানিক্স এবং কোয়ান্টাম মেকানিক্স উভয়েরই মধ্যেই পড়ে। অর্থাৎ বোরের তত্ত্বে সনাতন বলবিদ্যা এবং কোয়ান্টাম বলবিদ্যা দুটোরই প্রয়োগ আছে। এখন এই ক্লাসিক্যাল মেকানিক্স আর কোয়ান্টাম মেকানিক্স ব্যাপারটা ঠিক কী জিনিস, খুব সংক্ষেপে বলি যে যাদের আকারটা খুব বড় হবে এবং বেগটা আলোর বেগের চেয়ে অনেক কম হবে, সেটাকে আমরা ক্লাসিক্যাল মেকানিক্সের আওতায় রাখব। এবং যাদের আকারটা ছোট এবং বেগটা আলোর বেগের প্রায় তুলনামূলক মানে কম্প্যারেবল, সেক্ষেত্রে আমি কোয়ান্টাম মেকানিক্সে আসব। নেক্সট পয়েন্ট, রাদারফোর্ডের তত্ত্ব অনুযায়ী নিউক্লিয়াসকে কেন্দ্র করে যে কোনো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলি আবর্তন করতে পারে, কিন্তু বোর কি বললেন, না, যে কোনো বৃত্তাকার কক্ষপথে ইলেকট্রনগুলো আবর্তন করবে না। কতগুলো নির্দিষ্ট কক্ষপথে ইলেকট্রন আবর্তন করবে, যে কক্ষপথে ঘোরার সময় ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মান অর্থাৎ mvr ইজিক্যাল টু n ইন্টু h/2π হবে। অর্থাৎ যে কোনো বৃত্তাকার কক্ষপথে ঘুরতে পারবে না, কতগুলি নির্দিষ্ট বৃত্তাকার কক্ষপথেই ঘুরবে। যে কক্ষপথটাতে ঘোরার সময় ইলেকট্রনটার কৌণিক ভরবেগের মানটা এই h/2π এর মানের সঙ্গে সরল গুণিতক, শুধুমাত্র সেই কক্ষগুলোতেই ইলেকট্রন থাকবে, সব কক্ষেই ইলেকট্রন থাকবে না। 3 নম্বর পয়েন্ট, রাদারফোর্ডের পরমাণু মডেলের সাহায্যে আমরা ইলেকট্রনের স্থায়িত্ব বা সুস্থিতি কিন্তু ব্যাখ্যা পাই না। অর্থাৎ রাদারফোর্ড ইলেকট্রনের স্থায়িত্ব সঠিকভাবে ব্যাখ্যা করতে পারেননি, কিন্তু বোর ইলেকট্রনের স্থায়িত্বর একটা সঠিক ব্যাখ্যা দিয়েছিলেন। কিভাবে? যে ইলেকট্রন ঘোরার সময় কোনো শক্তি নির্গত করে না। ফোর্থ পয়েন্ট, রাদারফোর্ড পরমাণুর রেখা বর্ণালীর উৎপত্তির ব্যাখ্যা করতে পারেননি, যেটা সায়েন্টিস্ট বোর করেছিলেন। অর্থাৎ বোরের তত্ত্ব দ্বারা পরমাণুর রেখা বর্ণালীর উৎপত্তির একটা সঠিক ব্যাখ্যা পাওয়া যায়। এছাড়াও রাদারফোর্ডের মতবাদ দ্বারা বা রাদারফোর্ডের মডেল অনুযায়ী একটা ইলেকট্রনের গতিবেগ, তার শক্তি এবং কক্ষপথের ব্যাসার্ধ, এগুলো আমরা নির্ণয় করতে পারি না। কিন্তু বোরের তত্ত্বের সাহায্যে ইলেকট্রনের গতিবেগ বলো, ইলেকট্রনটার শক্তি
এবং যে কক্ষপথে ইলেকট্রন ঘুরছে সেই কক্ষপথের ব্যাসার্ধ এগুলো আমরা নির্ণয় করতে পেরেছি। এই গেল রাদারফোর্ড এবং বোরের পরমাণু মডেলের কিছু সাদৃশ্য বৈসাদৃশ্য। তাহলে বোঝা গেল। থ্যাংক ইউ।